প্রশ্ন খুবই আমার করতে ইচ্ছা করছে, সেটা একটু স্থগিত রেখে অন্য একটা প্রশ্ন করি। সেটা সাধারণ ধারণা এবং বোধহয় বাঙালি মানুষে বামপন্থার একটা ধারাবাহিকতা থাকার কারণেই যে শিল্পপতি বা শিল্প মালিক গোষ্ঠী এরা মুনাফাই বোঝেন, এরা শুধু শ্রমিকদের শোষণ করেন এবং শিল্প সংস্কৃতিটা এদের নয়, ক্ষেত্র নয়। কিন্তু কথাটা যে ভীষণ রকমের গোলমেলে ভুল, সেটা তো আপনার অভিজ্ঞতা থেকেই বোঝা যাচ্ছে যে আপনি একই সঙ্গে একটি শিল্পপতি পরিবারের সন্তান এবং নিজে সেই প্রতিষ্ঠানের কর্ণধার হয়েও আপনার শিল্প সাহিত্যে আগ্রহ যথেষ্ট। এই ভুল ধারণাগুলো আমাদের সাধারণভাবে মানুষের মধ্যে রয়ে গেছে এবং বাঙালিদের মধ্যে বোধহয় এই ধারণাটা বেশি। কিন্তু তারা খোঁজ নিলে জানতে পারতেন যে এই রকম শিল্পপতি একসময় তো জমিদার গোষ্ঠী এর প্যাট্রোনায় অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তারাই, কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, মানে তাদের মধ্যেও যে শিক্ষায়, বিজ্ঞানে এবং শিল্প সাহিত্যের চর্চায় কতজন বেশ সামর্থ্যের অধিকারী এবং পৃষ্ঠপোষকতা এদেরও কতটা ছিল, এটা জানেন না বেশিরভাগ মানুষ। যেমন আপনাদের পরিবারে ক্রীড়া জগতেও আপনাদের একটা বিরাট উৎসাহের জায়গা ছিল। আপনার জ্যাঠামশাই তো ধীরেন্দ্র দুজন জ্যাঠামশাই ছিল। আর শিল্প সাহিত্যে আপনার কাকা অভিনয় করতেন। কাজেই এটার মধ্যে সত্যিকার কোনো বিরোধ নেই, বিরোধ থাকার কথাও নয়। এবার আপনাকে অন্য প্রশ্নটা করি যে এখনকার যে নাটক, যেটা মূলত 80-র দশক থেকে গ্রুপ থিয়েটারের একটা বদল আসছিলই, আর এই বিশ্বায়ন নামক যে পরিবর্তনটা ঘটলো, তারপর থিয়েটারের জগৎটাও বেশ বদলে গেল। এখন গ্রুপ থিয়েটারগুলো যতটা নামে গ্রুপ থিয়েটার, চরিত্রগতভাবে তাদের মধ্যে অনেক বদল এসেছে। এই সময়কার নাটক দেখা আপনার হয়, দেখেন? হ্যাঁ, দেখি, তবে নিশ্চয়ই সেই আগের মতো হয়তো নয় অতটা। তবে আমি বলছি 85 থেকে 95 বা 2000-এর শেষ অবধি অনেক, মানে আমার দেখাটা অনেক কম হয়েছে বিভিন্ন কারণে, সেটা জানি না আমি কেন বলতে পারবো। তারপরে কিন্তু আবার দেখতে শুরু করলাম। তখন আপনি যেটা বলছেন, মানে এই নতুন কিছু মানুষ এসে গেছেন, নতুন অভিনেতা, নতুন প্রযোজক, নতুন ডিরেক্টর বা চিত্রনাট্য মানে নাটক লিখছেন যারা, তারা মানে কিছু পুরনো কিছু নতুন মিলে একটা নতুন যুগ এসে গেছে, সেটা বোঝা গেল। এবং সেখানে খুব ভালো ভালো নাটক হল। তার একজন প্রতিভু আমি খুব, যার সঙ্গে পার্সোনালি আলাপও আছে, তিনি দেবশঙ্কর হালদার। দেবশঙ্কর বাবু তো আমার মনে হয় যে শম্ভুবাবু, অজিতেশ, তারপরে যদি আমাকে বলেন আমি ওর নাম বলবো। তো এর থেকেই একটা জিনিস বোঝা যাচ্ছে যে ধারাবাহিকতাটা আছে এবং ক্ষমতা। দেখুন, মানে ওদের সঙ্গে এদের কারোর কম্পেয়ার করা যায় না, আমি করতেও চাই না, কিন্তু এরাও খুবই ভালো এবং এক্সেপশনালি ভালো। আমি এই জন্য বলি কারণ দেবশঙ্করের সঙ্গে আলাপ হয়েছিল, কথাবার্তাও হয়েছে, কখনো এখনও দেখা হলে ছোটোখাটো আড্ডা হয়। তো একই সপ্তাহে, মানে 9 দিনে, সপ্তাহে মানে 9 দিনে বলছি, 9টি নাটকের অভিনয়, 9টি বিভিন্ন দলের হয়ে 9টি চরিত্র। হ্যাঁ, এবং থিয়েটারে এটা হচ্ছে যে ওই রেট্রোস্পেক্টিভ, এটা দেবশঙ্কর মানে এরকম জিনিস তো সম্ভব দেখিনি, যে একটা মানুষ 9 দিন 9টা শো করছে, 9টা চরিত্র, এবং তার মধ্যে 2-3টা আমার আগে দেখা, আবার 2বার করে দেখেছি, মানে অবিশ্বাস্য। এবং পরে আরও অন্য অনেক, ইনফ্যাক্ট দেবশঙ্করের নাটক দেখে আবার একটা বিরাট, কী বলবো, মানে শম্ভুবাবুদের সময় যেমন ওনার নাটক দেখে, তো ওর নাটক দেখে ভয়ঙ্করভাবে আবার একটা ফিরে এলো যে যেখানে দেবশঙ্করের নাটক হচ্ছে আমি ছুটে দেখতে যাচ্ছি। তার মধ্যে প্রথম ওই জয়বন্ত বিশ্বাসের রাত্রিজনের রুদ্রসঙ্গীত।
এটা একটা গল্প বলতে খুব ইচ্ছে করছে, আপনাকে বলি, আমি তার আপনার পরে প্রশ্নের উত্তরটা পরে দেবো, বা আগেই ওটা দিই। বিরোধ কিছু নেই, আপনি যেটা বললেন কিছুই বিরোধ নেই, এটা অ্যাবসলিউটলি মানুষের নিজের মনের ব্যাপার। অনেকেই আছেন যারা করেন, আবার অনেকেই আছেন করেন না, এটাও ঠিক কথা। কিন্তু বিরোধ বলে কিছু নেই, কেউ কোনো ব্যাপারে বিরোধ করছেন না বা কোনো ওই ব্যাপারে আমার মনে হয় না সে অন্তত নাটক বা সংস্কৃতি জগৎকে নিয়ে। ইনফ্যাক্ট অনেকে আছেন যে যারা প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড এবং রেগুলার, তারা নয় মানে গান বাজনা শুনছেন, নয় মানে আপনি বলছেন এই সিনেমা, হ্যাঁ মানে শিল্পপতি বলে যদি আপনি একটা কোনো ক্লাসকে বোঝান, মানে ওরকম কিছু তার মধ্যে কোনো এক রকমের তো লোক আমি নয়। এটাই বলতে চাইলাম যে বনেদি বাড়ির বাঙালি লোক আছেন, আবার একেবারে মডার্ন মানে নন বেঙ্গলি ফ্যামিলির লোকও আছেন, যে নিশ্চয়ই তারা এক হতে পারে না, কিন্তু তাদের মধ্যে এরকম কোনো বিরোধ নেই, তাদের ইচ্ছে হলে তারা দেখছেন না। আমি বলছি যে বড্ড একপেশে করে এই চরিত্র চিত্রণ হয়েছে আমাদের নাটকের সাহিত্যে, এটা একদমই ঠিক, এটা একদমই এটা আমার মনে হয় যে একটু বোধহয় জানার অভাব, মানে সাধারণ মানুষের সঙ্গে বেশি মেশার সুযোগ পান না বা মেশেননি কোনো কারণে তার একটা রং ধারণা তৈরি হয়েছে। তবে এর পেছনে একটা তো 67 সালের ওই সময়কার একটা প্রভাব আছে, হ্যাঁ, মানে প্রাকৃতিক দুর্যোগই বলা যায় প্রায়, মানে আর এই মানে আমি একটু সাহস করেই বলি, এই শ্রেণী সংগ্রামের তত্ত্ব দিয়ে সমস্ত ব্যাপারটাকে বুঝতে চাওয়ার মধ্যেই একটা একপেশেমি ছিল, একটা একটা গোঁড়ামি ছিল। কিন্তু সমাজটা ঠিক এই রকম, ব্যক্তি মানুষ তো নয়, সামাজিক বিন্যাস দিয়েও এরকম তত্ত্বকে প্রমাণ করা যাবে না কখনো যে এই শ্রেণীটা এরকম, ওই শ্রেণীটা ওই রকম। আমি এটাই বলতে চাইছি যে না, মানে দু একজন মানুষ থাকতেই পারেন যারা ওই ওই যেটা আপনি যে কথাটা বললেন সেই শ্রেণীভুক্ত হতে পারেন, বাট ডেফিনেটলি মেজরিটি নয়। তবে তার মানে সবাই যে সংস্কৃতি মনস্ক হবেন তা সেটা তো অন্য শ্রেণী হলেও সেটা এক একটা লেগে অত শুধু গান শুনতে পারবো। হ্যাঁ না, আমি বলছি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেও যে সকলে খুব নাট্যপ্রিয় তা তো নয়, কারণ দর্শকের অভাবে নাটক ভুগছে, এই সমস্যাটা তো বহু কাল আরো বেশি। এবং এই সমস্যাটা সে সময় সৌম্যমিত্র, উৎপল দত্ত এরাও এটার সম্মুখীন হয়েছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা হয়েছেন, এখনকার গ্রুপ থিয়েটারও এটার সম্মুখীন হয়েছে। না, আমি বলছি এখনকার গ্রুপ থিয়েটারের পরিকাঠামোগত একটা বদল ঘটে গেছে। যেমন খেলার জগতেও হয়েছে যে খেলোয়াড়রা এক একটি দলের সদস্য, তার সঙ্গে তার আবেগগত যোগ রয়েছে, তার সমর্থন, তার ভালোবাসা, সমস্তটার একটা যোগ রয়েছে। কিন্তু এখন তা না, সমস্তটাই হায়ার্ড। আপনি একটা ভীষণ মানে এই জায়গায় আঘাত করলেন, বলতে ইচ্ছে করছে বলি, কেন আমাদের বাড়িতে খেলাধুলোর ব্যাপারটা খুবই চর্চা বহুদিন থেকে। কারণ আমার জ্যাঠামশাই ধীরেন দে, উনি তো মোহনবাগান সেক্রেটারি ছিলেন বহুদিন। তো আমাদের বাড়িতে প্লেয়ারদের আনাগোনা, মানে একজনের নাম বলি, মানে বাঙালির মানে খুব প্রাণের মানুষ, চুনি গোস্বামী। তো আমরা চুনি কাকা বলি, কারণ উনি আমার সেরকমই রিলেশন। তো চুনি কাকা আসতেন, মানে উনি আমাদের বাড়ির বড় ছেলের মতন ছিলেন, ঠিক বাবুর কাছে একদম বাড়ির বড় ছেলের যা পজিশন ঠিক তাই। সে যখন তখন আসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, কি মানে সে বাড়ির লোকের চেয়েও বেশি আর কি। তো মানে আপনি যেটা বললেন যে ওই মানে খেলার জগৎ, সিনেমার জগৎ, ফিল্মের জগৎ, হেন জগতের লোক নেই যে আমাদের বাড়িতে আসতেন। মানে প্রচুর বড় নাম করা বড় বড় মানুষ এসেছেন। তো আমাদের পরিবারে খানিকটা হয়তো সেটা সাপোর্ট ছিল, সবাই ভালোবাসতেন, কোথাও কোথাও সেটা হয়তো থাকে, সেটা অত ইন্টারেস্ট থাকে। কিন্তু আমাদের এখানে হয়েছে, আপনি যেটা বলছেন যে ওই যে তখনকার দিনে এরা খুব বেশি রোজগার করেন খেলাধুলো করে, ঠিক আছে, সিনেমাতে করেছে, কিন্তু থিয়েটারেও করেননি, খেলার জগতেও করেননি। তো চুনি কাকাটাকে আমি দেখেছি কিছুই না আজকের দিনে যেটা, কিন্তু এরা যা সম্মান পেয়েছেন এবং যা ভালোবাসেন ক্লাবকে, এবং তাদের ওপর মানুষের যে শ্রদ্ধা এখনো, পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, মানে বলরাম, মানে তারপরে আমার জ্যাঠামশাই ধীরেন দে, ইস্ট বেঙ্গলের জ্যোতিষ গুহ, মানে ইভেন কর্মকর্তাদের মধ্যে একটা অদ্ভুত ছিল, মানে তারা পরে সবাই খুবই মানে মানে তাদের যথেষ্ট অবদান আছে।
কিন্তু আজকের দিনে আমি এটা খুব মানে মজা করে বলি যে মোহনবাগান ক্লাব বা ইভেন ইস্ট বেঙ্গল ক্লাবেও খেলা হচ্ছে, তো 11টা প্লেয়ারের মধ্যে 9টা নাইজেরিয়ান, 2টো ঠিক ইন্ডিয়ান, বাঙালিও নয়, মানে একটাও বাঙালি নেই এরকম মোহনবাগান টিম খেলছে। তো ওটা আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে এটা না হচ্ছে ফুটবল, না হচ্ছে বাঙালি খেলা। ওই পরিপ্রেক্ষিতে এবার থিয়েটারের জগতেও আসি, যে আগে সৌম্যমিত্র বহুরূপীর সঙ্গে যুক্ত, তার আগে আইপিটি এর সঙ্গে যুক্ত ছিলেন, উৎপল দত্ত এলটিজি পিএলটির সঙ্গে যুক্ত, এরকম ছিল। কিন্তু এখন এক একজন নামী অভিনেতা অভিনেত্রী তারা বিভিন্ন দলে অভিনয় করেন টাকা নিয়ে, কারণ এটাই তাদের প্রফেশন, জীবিকা, পেশা। কিন্তু নামে এটা গ্রুপ থিয়েটারই থেকে যাচ্ছে, অর্থাৎ পরিকাঠামোগত একটা বদল ঘটেছে। এবং আগে যেটা ছিল যে একটা গ্রুপ থিয়েটারকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে মূলত টিকিট বিক্রির থেকে আয়, এটার উপরই নির্ভর করতে হতো এবং সে সংকুলান হতো না। ফলে তাদের যেটা করতে হতো, নিজেদের সামর্থ্য মতো নিজেদের সঞ্চিত টাকাও খরচ করতে হতো। আজ বাংলার অন্তত প্রথম দিককার নাট্য দলগুলোকে মানে সাপোর্ট করছে অন্য ধরনের অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। এবং এরকম দেবশঙ্কর হালদারের মতন আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রী আছেন যারা বিভিন্ন দলে অভিনয় করেন, যে কারণেই এটা সম্ভব যে 9 দিন পর পর 9টি নাটকে অভিনয় করা। একই গ্রুপে থেকে এটা সম্ভব হবে না, কারণ কোনো গ্রুপ 9 দিনে 9টা প্রযোজনা করে উঠতে পারবে না। হ্যাঁ, তো যেটা আমার অভিজ্ঞতায় ধরা পড়ে যে গ্রুপ থিয়েটারের পরিবেশ পরিকাঠামোটা অনেক দূর বদলে গেছে। তা বদল তো আসবারই কথা, প্রত্যেকটা সময় তার ছাপ রেখে দেবে সমস্ত কাজের ওপর। কিন্তু গ্রুপ থিয়েটারের যে মূল বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোই আর অনেকাংশে বজায় থাকছে না। এই বদলটা এরকম আমার মনে হয়। কিন্তু আবার এও সত্যি যে অনেক শক্তিমান অভিনেতা, ভালো নাটক, সেগুলো সেই চর্চাটা অব্যাহত রয়েছে, সেটা হচ্ছে। এবং নতুন ভাবনার এও বাংলা থিয়েটারে খুবই আসছে, যেগুলো আগেকার যে স্টলওয়ার্ডদের কথা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সৌম্যমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, এদের সময়ও আমরা দেখিনি। সেই রকম ভাবনা চিন্তাও বাংলা নাটকে আসছে, এটা ঠিক কথা। যেমন খুব সাম্প্রতিক একটা প্রযোজনা আপনি দেখে থাকবেন হয়তো, একেবারে অন্য রকমের প্রযোজনা, সেটা হচ্ছে দেবী সর্পমস্তা। দেখিনি, শুনেছি। হ্যাঁ, অন্য ধরনের একটা প্রযোজনা। আরও হয়েছে যে একেবারে গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে নাটক, আগেও হয়েছে গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে, কিন্তু এটা কোনোভাবে আরও অন্য দিকটাকে যেন উন্মোচন করছে। তা ভালো লাগলো যে আপনি এখনকার নাটকের সঙ্গেও যুক্ত, এবং মানে দেখায় অন্তত যে দেখতে যান, দেখতে অতটা হয়তো দেখি না, তবে দেখার ইচ্ছে খুব, সবসময় হয়ে ওঠে না এখন, যে কোনো কারণে বয়স। আর এখনকার অভিনেতাদের মধ্যে আমি একটা খালি আপনার কথার প্রেস ধরে বলি যে আমার মনে হয় হ্যাঁ, গ্রুপ থিয়েটারের ওই যে একটা সিনসিয়ারিটি, ডেডিকেশন, একটা দলের প্রতি অনুগত্য, যাই বলুন, বা একটা ভাবধারা ছিল, আমার মনে হয় ওটা কোথাও এখনো জিনিসটা আছে। এবং সেটা মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক দল আছে, আমরা তাদের খবর রাখি, ছোট দল করছে, বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে আছেন। যেটুকু খবর পাই পত্রপত্রিকায় বা এমনি মাঝে মাঝে নাটকের রিভিউ বা ইত্যাদিতে, সবগুলো দেখিনি নিশ্চয়ই, কিন্তু এটা বুঝতে পারি যে তাদের একটা অ্যাক্টিভিটি চলছে, এবং সেটা যথেষ্ট নানা রকম ইনোভেশন চলছে। দেখুন, সমাজের বদল হচ্ছে, সুতরাং তার সঙ্গে মানিয়ে নিয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এবং এই যে অভিনেতারা কেউ
বিভিন্ন দলে অভিনয় করে বেড়াচ্ছেন, তাদের একটা অর্থনৈতিক দিক আছে, তাদেরও একটা বেঁচে থাকার ব্যাপার আছে। সুতরাং ওটা ভাবলে চলবে না যে আগে হতো না এখন হয়, এটা ঠিক 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 জিনিস নয়। আমার মনে হয় এখনকার পরিপ্রেক্ষিতে ভাবা উচিত। সেদিকে আমি এটার মধ্যে কিছু অন্যায় বা কিছু দোষণীয় দেখি না। যেটা আমার মনে হয় বেশি বড় কথা, যে এই ফল্গু ধরার মতন ভেতরের কাজটা হচ্ছে, তো এখনো প্রচণ্ড ডেডিকেটেড ছেলেমেয়ে আছে, তারা করছেন। বিভিন্ন ডিরেক্টর, অভিনেতা, গ্রুপ টিকিয়ে রাখার জন্য প্রচণ্ড কষ্ট, অর্থনৈতিক কোনো রকম সাপোর্ট নেই। আগের দিনে যাও বা কিছু ছিল, এখন তার থেকেও আবার ধরেন অনেক বেশি ব্যবসায়িক একটা ব্যাপার এসে গেছে। সবসময় মানে তুমি কি দেবে আমি কি নেবো গোছের একটা ব্যাপার থাকে। তো সেসবের মধ্যে ইভেন গভর্নমেন্টের যে সমস্ত গ্রান্ট আছে সেটা পেতে গেলেও আপনি জানেন মানে বহু কাঠখড় পোড়াতে হয়, এবং নানা রকম ইনফ্লুয়েন্স, মানে প্রায় ব্যবসার মতো। তো সেগুলো আমরা জানি, বাট সেগুলো হবে, কিছু করার নেই। তো মানুষের চেঞ্জটাই সেখানে, মানে মানুষগুলো যারা সেগুলো দেখছেন তারাই পাল্টে যাচ্ছে। তো কিন্তু জিনিসটা বন্ধ হয় আমার ধারণা। হ্যাঁ, হয়তো অতটা ফ্রন্টে আসছে না, তারা সুযোগও পাচ্ছে। দেখুন কলকাতার বাইরের যারা, তারা কতদিন সুযোগ পাচ্ছেন কলকাতায় এসে নাটক করার। কলকাতায় এসে তা যতক্ষণ সেটা শোকেস না হচ্ছে অতটা আপনি মানে কলকাতার মানুষ যতক্ষণ না বলছে বা লিখছে বা কাগজে না বেরোচ্ছে, ওই কোথায় একটা রিপোর্ট বেরোলো, কিছু বেরোলো, হ্যাঁ তাতে হয়তো নাটকের সঙ্গে যারা যুক্ত তারা হয়তো জানতে পারছেন, সাধারণ মানুষের পক্ষে। তবে এখন কলকাতার বাইরে জেলার নাট্য চর্চাতেও বেশ একটা একটা গতি এসেছে। গভর্নমেন্টের ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল তারা আসেন, এবং আগে যেটা ছিল যে ভালো থিয়েটার হল ছিল না অধিকাংশ জেলায়, এখন এমন কোনো জেলা নেই যে যেখানে খুব ভালো মানের প্রেক্ষাগৃহ। সেটা একটা কিন্তু উন্নতি, সব জায়গাতে খুব ভালো হল টল হয়েছে এবং থিয়েটার চর্চা করছেন খুব নিষ্ঠার সঙ্গে নতুন প্রজন্মের। আমার একটা ছোট মানে বাইরে মনে পড়লো, কৃষ্ণনগরে গেছিলাম, ওই মাটির পুতুল ঘূর্ণি তৈরি হয়, এটা আমার শখের জিনিস। তা আমি একবার না দুবার ইনফ্যাক্ট করছিলাম। তো ওখানে একজন ওই পুতুল তৈরি করে, তাকে একটা জিনিস অর্ডার দিয়েছে, সেটা সেই প্রসঙ্গে কথা হচ্ছিল। তো আমাকে চলে আসছি যখন, আমাকে বললে আপনি কি নাটক দেখেন? তো আমি তো আশ্চর্য হলাম, কেন? তো বললে না, আমরা একটা নাটকের দল আছে, এখানে আমরা নাটক করি, রবীন্দ্র ভবন না কি বলে, তো আমাদের নাটকের শো আছে, তো আপনাকে দিচ্ছি টিকিট বা অন্তত আসবেন দেখতে। এবং পরে দুবার ফোন করেছেন যে আমি যাচ্ছি কিনা জানবার জন্য। তো আমি এটাই বলছি, মানে এইসব মানুষ কে কোথায় লুকিয়ে আছেন আমরা জানি না, কিন্তু প্রচণ্ড একটা তার মানে ইচ্ছে যে সে ভালো কিছু করুক সে। ব্যাপক। এবং সবচেয়ে বড় কথা, বিনোদনের এত সব অত্যাধুনিক মাধ্যম বেরিয়ে যাওয়া সত্ত্বেও এই যে জীবন্ত এই শিল্প মাধ্যমটা এখনো এইভাবে নিজের টিকিয়ে রেখেছে নিজেকে, সেটা সত্যিই খুব উল্লেখযোগ্য একটা মানে বিষয়, গর্বেরও ব্যাপার। মানে এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা আমার নিজের কাছে এটা খুব নিজস্ব দুঃখের ব্যাপার, আমার মনে হয় অনেকেরই সেটা। তো আমরা তো কিছু দেখেছি, কিন্তু যারা আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট, তারা কিন্তু একটা জিনিস মিস করছে, নাটকের কিন্তু কোনো রেকর্ডিং। ঠিক এই প্রশ্নটায় আমিও আসবো, এটা আমার মাথায় ছিল যে আপনি, আমরা কথা বলা শুরু করার আগেও যে কথা হচ্ছিল, তখন গল্প হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে নাটকের রেকর্ডিং নেই। সিনেমা যেমন, সিনেমা তো সবাই দেখছি, সব হ্যাঁ আজীবন থাকবে। তো গান সেও অন্তত অডিও ফর্মে আছে, এখন তো ভিডিওতে শোনা যাবে। নাটকের ওই যুগের, স্বর্ণ যুগের রেকর্ডিং তো অ্যাটলিস্ট ফিল্মে করা যেত, আর কিছু থাক না থাক, ভিডিও টিডিও অনেক পরে এসছে। তো আনফর্চুনেটলি সেরকম খুব নেই, প্রায় মানে নেই। এবং সৌম্যমিত্রর কাছে এই প্রস্তাব যখন এসেছিল, তখন ওনার শেষ বয়স, উনি চাননি করতে, উনি বলেছেন ওনার অবশ্য ছিল, আপত্তি ছিল। কিন্তু এখন আবার একটা অন্য ভাবনাও আসছে মানুষের মধ্যে, যে নাটক ব্যাপারটার যে বৈশিষ্ট্য, অর্থাৎ জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের যে সংযোগ, অন্য কোনো মাধ্যম কি এটাকে করতে পারে, ধারণ করতে পারে? তা পারে না, কিন্তু আমি বলছি তো একটা কি বলবো, একটা আর্কাইভাল ভ্যালু আছে, একটা আর্কাইভাল ভ্যালু আছে, মানে একটা ওটা দেখা, অন্তত যারা শেখেন বা যারা করেন তাদের কাছে ওই নাটকের অভিনয় দেখা বা তার সমস্ত রকম প্রয়োগ, না সেটা শিক্ষণীয় একটা ব্যাপার। তো সেই ইন্টারাকশনটা কখনো ফিল্ম দেখে হবে না, নিশ্চয়ই হবে না। তাহলেও মানে ওনার অ্যাডিবাউস ফিল্মে দেখাও খানিকটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা একটা পাওয়া যেত। আর সত্যি
এরকম আমাদের দেশেই এতটা এই অভাবটা রয়েছে, বিদেশে কিন্তু থেকেছে না আমি জানি না, নাটকেরও। মানে আপনি দেখুন ইভেন রবীন্দ্রনাথের জীবিতকালে ওনার কত ছবি আছে, হ্যাঁ, হ্যাঁ। ইভেন মুভি আছে। হুম। তো এইসব তো 70 সালের ব্যাপার, চেষ্টা করলে করা যেত, সেলুলয়েডে উৎসাহ নেননি বা যেমন সম্ভবত আপত্তি ছিল আমরা জানি, ঘটনাচক্রে হয়নি ঠিক। সম্ভব। আর মানে আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাকে বলতে পারি খালি ওদের সাপোর্টে, যে আমরা আমাদের পারিবারিক কোনো ব্যাপারও এরকম কিন্তু ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ। কোনো বিয়ে বা এরকম অনেক কখনো আমরা ভাবি না, হ্যাঁ। কিন্তু এখন সেটা প্রায় অলমোস্ট রুল হয়ে গেছে। রুল হয়ে গেছে। আর আবার এই ভাবনাটা এখন খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে যে আচ্ছা, নাটককে, মঞ্চের নাটকের সঙ্গে প্রেক্ষাগৃহের দর্শকের যে সংযোগ, যে আদান প্রদান, সেটা ঠিক হুবহু যদি নাও হয়, সিনেমা নয়, আবার পুরোপুরি ঠিক এরকম জীবন্ত মানে ইন্টারাকশন হলো না, কিন্তু একটা কি বিকল্প কিছু হতে পারে যে ডিজিটাল একটা কোনো প্ল্যাটফর্ম, একটা কোনো মাধ্যম খুঁজে বের করা যেখানে নাটকের আস্বাদও মানুষকে খানিকটা দেওয়া যাবে, যেটা ঠিক ফিল্মে না হওয়ার কিছু নেই। দেখুন যদি ক্যামেরাটা আপনি, আমি একটু টেকনিক্যালি বলছি, আমি ঠিক বলছি কিনা জানি না, ক্যামেরাটা যদি আপনি একটু মানে সিনেমার আঙ্গিকে স্টেজের বিভিন্ন জায়গায় বসিয়ে যদি তার অভিনেতার বিভিন্ন অ্যাঙ্গেলটাকে ধরতে পারেন যেরকমভাবে, যদিও আমরা সেটা দর্শক হিসেবে সেভাবে দেখি না, কিন্তু যদি সেটা ধরা যায় সামনের থেকে ভিউ ছাড়াও, এবং যদি মানে সাউন্ড টাউন তো এখন খুবই মানে উন্নত, আমার মনে হয় না যে এটা কিছু খারাপ লাগবে। এবং এটা যেহেতু মানুষের হলে গিয়ে দেখবার সময় নেই, বা ইচ্ছে থাকলেও যেমন আজকে কোভিডের যুগে আপনি পাচ্ছেন না, নানা কারণে, আর ধরুন যারা বিদেশে থাকেন বা যারা ধরুন কলকাতার বাইরে থাকেন, তারা কলকাতায় সেটা আপনি দেখতে পাচ্ছেন না, এসব ব্যাপার। তো সেখানে ডিজিটালি হলে ঠিক আছে, এই 80% হোক, 90% হোক, 100 না হতে পারে, তবে ইমোশনালি কানেক্ট করা যাবে, যাবে না তা নয়, ঠিক আছে। বাট হ্যাঁ, তবে হ্যাঁ একদম 100 হবে। যেমন মাঠের খেলা আমরা দূরদর্শনের পর্দায় দেখছি, এখন ওটাই অভ্যেস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে দেখুন আপনি টেকনিক্যালিটি তো অনেক ভালো দেখতে পাচ্ছেন, বল স্পিন করছে এবং একটা আনন্দই বলি, উত্তেজনাই বলি, আমরা তো তার অংশীদার হতে পারছি। কাজেই নাটকও যদি ডিজিটালি হয়, শুট করে রাখা হয়, আমার মনে হয় অভিনেতাদের দিক থেকে বোধহয় তারা একটা রেসপন্স আশা করেন দর্শকদের কাছ থেকে, তাদের মুখের দিকে তাকিয়ে একটা ইন্সপিরেশন পান, সেটা হয়তো তারা পাবেন না। সেটা যেমন সিনেমা হয় সিনেমায়, কিন্তু আমার মনে হয় তবে এই উদ্যোগটা শুরু হচ্ছে, আমার মনে হয় করা উচিত। এটা এবার আপনি ধরুন কথা বলছি 5টা শো ফিজিক্যাল করলেন, আর রেকর্ডিং শো, রেকর্ডেড শো 5-10টা দেখালেন, ঠিক, তো একটা কিছু লোক তো দেখতে পেল। আর মঞ্চের নাটক বন্ধ করে ডিজিটাল প্ল্যাটফর্ম না, সেটা থাকবেই, কিন্তু একটা এই আর্কাইভাল ভ্যালু, এটার কথা ভেবেই যে এটা সংরক্ষিত থাক ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বা ভবিষ্যৎ এক্সপেরিমেন্টও করা যায়। হ্যাঁ, অনেক রকম এক্সপেরিমেন্ট যেটা মঞ্চে করা সম্ভব, মানে তার একটা অ্যাডেড 3D ভ্যালু বা যা যেমন আমার মনে পড়ছে যে দূরদর্শনের খুব প্রথম যুগে দূরদর্শন এক ধরনের নাটকের প্রদর্শন শুরু করেছিল। রমাপ্রসাদ বণিকের পরিচালনাতেই তারতুব বলে একটি রুশ নাটকের অভিনয় হয়েছিল ফ্লোরে। ঠিক আপনি যেটা বললেন যে একাধিক ক্যামেরা ব্যবহার করে, তা সেটা দেখতে দেখতে এরকম মনে হয়নি যে আমরা কোনো ছবি দেখছি, ফিল্ম দেখছি, নাটকই দেখছি মনে হচ্ছে। কিন্তু আবার এটাও বোঝা যাচ্ছে যে মঞ্চে আমরা যেভাবে, মঞ্চে তো আমার দৃষ্টিকোণ নির্দিষ্ট থাকে, কারণ আমি একটা জায়গা থেকে বসেই গোটা নাটকটা দেখি, এখানে আমায় নানান দৃষ্টিকোণ থেকে দেখানো হচ্ছে, কিন্তু সেটা অভিনয় বৈশিষ্ট্যে এবং সম্পাদনার গুণে নাটক হিসেবেই সেটা আমার কাছে একদম। এটা কিন্তু আমি ইদানিংকালে দেখেওছি, কাজেই উপযুক্ত মিস করছি বলে মনে হয় না। ইনফ্যাক্ট আমি মানে এটা বলবো যে মানে আমরা ফরচুনেট যে বাড়িতে আর মানে আরামকেদারায় বসে দেখতে পাচ্ছি, সেটা হয়তো সত্যিকারের ওই সুযোগটা নেই আজকে গিয়ে হলে যাবো, বিভিন্ন কারণ, আমার ব্যস্ততার কারণ বা আমার বয়স হতে পারে, অনেকের অনেক বয়স্ক মানুষ আছে যেতেই পারছেন না। ঠিক। আর এটা সবসময় সত্যি যে আমরা সরাসরি শিল্পীর গান শুনতে এক ধরনের আনন্দ পাই, আবার রেকর্ডেড গানও তো শুনছি, কাজেই সেখানে আনন্দের তারতম্য ঘটছে, কিন্তু আনন্দহীন হয়ে যাচ্ছে না ব্যাপারটা। একদমই। হ্যাঁ।
আর এই যে আমি খেলার ব্যাপারটা বলুন, আমার মনে হয় এখন আপনি যদি আমাকে বলেন, আমরা তো ছোটবেলায় খুব খেলা দেখেছি, এখন যদি আমাকে মাঠে যেতে বলেন অন্তত ক্রিকেট খেলা দেখতে তৈরি হবে না, অনিয়া না, মানে একটা বসাটা অস্বস্তিজনক, ঠিক আছে, খাওয়া দাওয়ার প্রবলেম, জল পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। একটা সিমেন্টের এতে বসে আছি, সেখানে তো এখানে আপনি শুধু কাছ থেকে দেখছেন তাই নয়, সঙ্গে 4-5 জন বন্ধু টন্ধু নিয়ে বেশ একটা অন্যরকম জমাটি আড্ডার মতন একটা ব্যাপার, সেটা একটা। আবার অন্য সমস্যার কথাও ওঠে, সেটা কিরকম জানেন, যে আমি যখন হলে থিয়েটার দেখছি তখন আমার একটা মানসিক প্রস্তুতি কাজ করছে যে আমি নির্দিষ্ট সময় সেখানে পৌঁছবো এবং ওই সময়টুকুতে আমি অন্য কোনো ব্যস্ততা আমার থাকবে না, ডিসিপ্লিন, হ্যাঁ। মেন্টাল ডিসিপ্লিন। কিন্তু আমি যখন টিভির পর্দায় সেটাকে দেখছি ঘরে বসে, তখন আমি তারই মধ্যে অনেকগুলো অন্য কিছু করছি, মনোযোগের হানি ঘটছে আমার, এমন কাজ করছি। তবুও আমার মনে হয় মানুষ বলেই এটা সম্ভব যে এই সমস্ত কিছুটাকে নিয়েই সে আবার এক ধরনের একটা সংশ্লেষ নিজের মধ্যে ঘটিয়ে নিতে পারে, যে সেই ছেদটাকেও হয়তো রিমাইন্ড। না আমি বলি এটা কিন্তু মানে যাকে আপনি দেখছেন, যে অভিনেতাই বলুন যাই বলুন, বা কেউ গান গাইছেন শুনছেন, তার রেন্ডিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি কারুর গান শুনতে শুনতে 5 বার জল খাবেন, আর কারুর গান শোনার জন্য 1 ঘন্টা খাওয়াটা পিছিয়ে দেবেন। এটা আমার প্রায় রোজই ঘটে। ঠিক, মানে আমি একটা গান শুনতে আরম্ভ করে দিয়েছি, আমার তো কেউ এসে জিজ্ঞেস করছেন বারবার, কি তুমি খাবারটা দেবো, না না করে যাচ্ছি, মানে নাটাও মুখে দিয়ে বলছি না, মানে এরকম করে। তো তার ক্ষমতা থাকলে আমাকে আটকে রাখতে পারেন, সেটা আমার মনে হয়। তবে হ্যাঁ, ডেফিনেটলি একটু তো এদিক ডিস্ট্রাকশন হয়, এটা তো নাটকে তো আপনি কথা বলতে পারছেন, কিন্তু আবার সবটা মিলিয়ে এক ধরনের একটা অভ্যাস, সেটা দেখারও। তবে ওই নাটকে আপনি ইন্টারভেলের সময় যে গল্পটা করেন চা খেতে খেতে, বা আগে বা পরে একটু আলোচনা করলেন, বা কারোর সঙ্গে দেখা হলো, একটু মত বিনিময় ইত্যাদি, বা সেটা নাটকের পর 1 ঘন্টা চলতে পারে, ওই জিনিসগুলো সেই উষ্ণতাটা থাকবে না। সেটা জেনে বলছি ওই মিক্সচারটা ঠিক, মানে যিনি পারবেন যাবেন, যিনি পারবেন না তাকে একটা সুযোগ থাকা উচিত। আজকের দিনে এটা খুব ইম্পর্টেন্ট। এবার বলি যে আপনার পরিবারে অভিনয়ের একটা ঐতিহ্য ছিল, আপনার নিজেরও যথেষ্ট আগ্রহ ছিল, আপনি নিজে করেছেন কখনো? মানে আমি করিনি, কখনো করেননি, মানে মনেও হয়নি কখনো। এখন যদি কোনো সুযোগ আসে? না, মানে আমার কোনো আপত্তির কারণ নেই, মানে কেউ যদি আমাকে বলে যে তুমি করো, কেউ বলেনি, আমিও আগ বাড়িয়ে বলিনি, কিন্তু হ্যাঁ, তবে ছোটোখাটো কিছু একটা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার ওই খানিকটা বাথরুমে গান গাওয়ার মতো, মানে আমি জানি না আমি কীরকম করবো, তবে হ্যাঁ এটা ভালো লাগবে, কিছু খারাপ লাগবে না, এরকম বলতে পারি। আর না, আমি বলছি নাটকে তো অনেকটা বেশি সময় দিতে হয়, যদি এখন অন্য যে মাধ্যমগুলো বেরিয়েছে, অর্থাৎ আমি বলছি ডিজিটাল যে মাধ্যম, সেখানেও অভিনয়ের সুযোগ আসতে পারে। না, আমার আপনাকে দেখে এবং আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে কোনো কোনো চরিত্রে আপনি বেশ ভালো করতেও পারবেন, মানাবেও হয়তো আপনাকে। ঠিক না, মানে দেখুন, ভেতর থেকে যদি একটা টান থাকে, এবং আপনি যদি একটা ধরুন একটা ক্যারেক্টার, আমি বলছি মানে আমার প্রিয় ক্যারেক্টার, ধরুন একটা যে কোনো একটা, ধরুন আইনস্টাইন, আমি সায়েন্সের ছাত্র হিসেবে আমার আইনস্টাইন ইজ এবার আইনস্টাইনের ক্যারেক্টারটা আমার করতে পারলে আমার তো খুব ভালো লাগবে, কিন্তু আমার প্রথমে মনে হয় আমার মানাবে তো, আমি কথা বলতে পারবো, আমি ওই ব্যক্তিত্বটা ফোটাতে পারবো, ওই জ্ঞানটা ফোটাতে পারবো, এরকম কথা বলতে পারবো, এইগুলো খুব তখন মুশকিল হয়ে যায়। কিন্তু আপনি যেমন আমার সাধারণ, মানে একটা যে কোনো সাধারণ মানুষের জীবনটা, তার একটা যে কোনো মানে চাকুরে মানুষ, তার রোলটা, বা ইভেন যদি আমাকে বলেন একটা শিল্পপতির রোল করতে, আমি রোজ করি, তো আমার অস্বাচ্ছন্দ্যের কিছু নেই। কিন্তু আপনি যদি আমাকে বলেন কালকে আপনি বিবেকানন্দ রোলটা করুন, তাহলে তখন অসুবিধা হবে, মানে আমি ভয় পাবো। আর আপনার পারিবারিক সেই নাট্য প্রয়াস বা যাত্রার যে ঐতিহ্য ছিল, সেটা তো এখন আর নেই, একদমই নেই, একেবারেই নেই। তবু একদমই নেই, একেবারে নেই, মানে এটা পরের জেনারেশনে ট্রান্সমিট করেনি। কিন্তু এই যে সমস্ত সব মানে প্রবাদ প্রতিম মানুষদের নাটক আপনি দেখেছেন, এবং সেগুলো স্মৃতি এখনো আপনাকে অনেক দূর পর্যন্ত তাড়িত করে,
আনন্দ দেয়? সেটা আমাদের সমবয়সী যারা আমাদের সঙ্গে নাটক দেখেছেন বা আমাদের থেকে আরেকটু ছোট, তারাও অনেকে দেখেছেন। তারা কেউ আমার সহযোগী কর্মী হতে পারেন, কেউ আত্মীয় স্বজন হতে পারেন, বন্ধু হতে পারেন। ওই তাদের সঙ্গে যখন গল্প হয়, আড্ডা হয়, তখন সে কথা স্মৃতিচারণ ফিরে ফিরে আসে, মানে কি বলবো, আদান প্রদান হয়, এক্সচেঞ্জ হয়, এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ হয়। আমি হয়তো একটা গল্প বললাম, আমি দেখেছি, উনি হয়তো আরেকটা কিছু বললেন। আর ওই পুরোনো দিনের ওইসব এই বললাম, রঙ্গনায় সকাল সন্ধ্যেবেলা যাওয়া, রাত করে ফেরা, তারপরে এমনি কমার্শিয়াল নাটকও দু চারটে তখন দেখেছেন, দেখা হয়েছে। আর এর বাইরেও কলকাতায় এই একাডেমি অফ ফাইন আর্টস বা মিনার্ভা, একটা কথা বলি, আমাদের কলেজে, ধরো আমি তো প্রেসিডেন্সি ছাত্র, কলেজে, কফি হাউসে, ইভেন বলতে পারেন বাড়িতে আড্ডায়, রকের আড্ডায়, যে কোনো একটা আলোচনার মধ্যে নাটকটা ঢুকে পড়তো সবসময়। গান নিয়ে আলোচনা হচ্ছে, সিনেমা নিয়ে হচ্ছে, খেলা নিয়ে হচ্ছে, আর নাটকটার মোটামুটি একটু শিক্ষিত বলতে যা বোঝায় এরকম ক্রাউড হলে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। মানে তার মধ্যে ধরুন বাংলা কবিতাও ছিল, আমি খুব ভালো বুঝতাম না, তো আমি তখন শ্রোতা। নাটক নিয়ে কথা উঠলে আমি বক্তা এরকম আর কি, তো সেটা হতো। এখন কিন্তু সেটা আমি অত দেখি না, কারণ আমি হয়তো তাদের সঙ্গে সেভাবে মিশছি না, ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে, কিন্তু আমি দেখি না, ওই চর্চাটা নেই। মানে আজকের যারা নাটক করছেন তাদের সম্বন্ধ, তাদের খুব একটা কিছু এক্সেপ্ট যদি টিভিতে তাদের মধ্যে। আর একেবারে সাম্প্রতিক নয়, কিছু আগে যেসব ভালো প্রযোজনাগুলো হয়েছে তার মধ্যে চুপ কথা বলে একটি দল, অসিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, ওরা বেশ কিছু ভালো নাটক করেছেন। তার মধ্যে জন্মদিন বলে একটা নাটক, হেলেন কেলারের জীবনী নিয়ে, এটা যেমন ছিল, তেমনি আরেকটি অসাধারণ নাটক ছিল তখন বিকেল। দেখেছিলেন? না, আমি ইনফ্যাক্ট আমি যেটা বললাম আপনাকে, খুবই মানে এই লাস্ট 10-12 বছরের মধ্যে খুবই কম নাটক দেখেছি। সেটা কেন জিজ্ঞেস করলে আমার কাছে কোনো সমস্যার উত্তর নেই। বিভাসবাবুর মাধব মালঞ্চি কন্যা, হ্যাঁ, এটাও একটা। বিভাসদার সঙ্গে এমনি পার্সোনালি আলাপও হয়েছিল, আলাপ পরেও দেখা হয়েছে একটা জায়গায় কিছুদিন আগেই, মানে একটা টক শো মতন ছিল। তো তাতে মানে উনি একদিন বললেন, আমি আরেকদিন আমার একটা অন্য কথা বললাম, তখন বিভাসদার সাথে দেখা হল। তো আবার ওকে আমি গল্প করতে করতে বললাম, আপনার চলুন বাড়িতে, রাত্রিবেলা বাড়িতে নামিয়ে দিলাম। উনি আবার সৌমিত্রবাবুর বাড়ির পাশে তা খুব মানে অনেকক্ষণ গল্প টল্প হলো। তা ওই রকম আর কি, যখন দেখা প্রথম আলাপ হয়েছিল, আজও দেখা হলো, আমার মনে হচ্ছে না কালকে দেখা হচ্ছে। উনিও যেরকম, আমিও, মানে একটা অদ্ভুত সংযোগ আছে কিন্তু, মানে এরকম, মানে এদের সঙ্গে। আর উনি তো খুবই এমনি মাটির মানুষ বলবো না, মানে একদম মানে সাধারণভাবে দেশের মানুষের সঙ্গে। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ইন্টারাক্ট করেছি। আমি কিং লিয়ার দেখেছিলেন? না, কিং লিয়ারটা দেখিনি, বহু চেষ্টা করে দেখতে পাইনি, টু ভেরি ফ্র্যাঙ্ক। তারপরে যাও, আর তো উনি করলেন না। তো কিন্তু উনি লেজেন্ড অফ অনার পাওয়ার পরে ওনাকে একটা ঘরোয়া পরিবেশে একটা দেওয়া হয়েছিল, একটা অভিনন্দন সভা মতো, সেখানে গেছিলাম। সব অনেকে ছিলেন, কথাবার্তা হলো, অনেক কিছু বললেন, টোটেন শুনলাম। আমি আগেও দেখবার, একবার সৌমিত্রবাবুকে আমি এরকম একটা জায়গায় মনে আছে, তো উনি গাড়ি আনেননি ছিল, তা আমি বললাম আমি আপনাকে নামিয়ে দেবো, চলুন। তো উনি একটু প্রথমে নানা করছিলেন, তা যাই হোক, আমি আপনার অসুবিধাটা কিছু, তা আমি গাড়িতে একসঙ্গে প্রায় 45 মিনিট মানে ওর বাড়িতে পৌঁছে। তা আমি ওই মনে আছে ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওরম মানুষকে কী জিজ্ঞেস করেছে, আমি কিছুই জানি না। তা আমি বললাম যে আমি একটা, আমার খুব জানার ইচ্ছে, আপনি অনেক লিখেছেন, আমি লেখাগুলো পড়েছি, আপনাকে যদি আমি একটা নাম বলতে বলি বাংলা থিয়েটারে, যতদূর আপনি দেখেছেন, আপনি তো আমার থেকে অনেক বেশি দেখেছেন, আর আজ অব্দি দেখছেন, আপনি নিজেও করেছেন, তো একজন মানুষের যদি নাম বলেন যিনি আপনার মতে শ্রেষ্ঠ বাংলা থিয়েটার, তো বলুন শিশুবাদী, বলে একটু কারণটা বলেন। তো এইগুলো খুব পাওয়া আর কি, মানে কিছু না, 10 মিনিটের কথা। তো ওই ওনার সঙ্গে, বিভাসদার সঙ্গে, অনেক বেশি, রুদ্রদার সঙ্গে অনেক বিভিন্নভাবে বিভিন্ন সময় খুবই স্নেহ করেন, এবং যখনই যাই গিয়ে ওই বসে 5 মিনিট কথা, কী করছো না করছো, এখানে আসছো না, আজকেরটা দেখো, কালকেরটা দেখো, পরশুরটা দেখো, মানে এটা একেবারে বাঁধা ওনার। তার মানে আপনার থিয়েটারকে ভালোবাসা, থিয়েটারও আপনাকে ভালোবেসে এখনো ধরে রেখে। অনেক অনেক অনেক, এদের সঙ্গে মেশার
এই যে আশীর্বাদই বলুন যাই বলুন, মানে অচিন্তনীয়। মানে যে কোনো ফিল্ডেরই বড় মাপের মানুষ যারা, তাদের সঙ্গে কাছ থেকে না দেখলে এদের মানে মহত্বটা বোঝা যায় না। তার অনেক কিছু অন্য জিনিস থাকতে পারে, লোকে ক্রিটিসাইজ করে, বাট ইন হিজ ফিল্ড মানে আমার মনে হয় তারা সত্যি সেটা কাছ থেকে দেখতে হবে। আপনার সঙ্গে নাটক নিয়েই অনেকক্ষণ ধরে কথা বলছি আমরা, গল্পই হচ্ছে। এবার টাইমস অফ থিয়েটার, এটা থিয়েটারের ওপরই একটা নতুন উদ্যোগ, যে ডিজিটাল মাধ্যমে থিয়েটারকে সংরক্ষণ করা, থিয়েটার সংক্রান্ত সমস্ত তথ্যকে এক জায়গায় করা, অর্থাৎ একটা কমন ওয়েবসাইট। গ্রুপগুলোর নিজস্ব ওয়েবসাইট হয়তো থাকতে পারে অনেক গ্রুপের, কিন্তু একটা কমন ওয়েবসাইট যেখানে পরস্পরের মধ্যে যোগাযোগটা সম্ভব হবে, সেই রকম একটা ওয়েবসাইট তৈরি করা এবং এই নাটকের এই ডিজিটাল মাধ্যমে নাটককে নিয়ে আসা, এটারও একটা উদ্যোগ টাইমস অফ থিয়েটার শুরু করেছে। এবং থিয়েটার সংক্রান্ত আলোচনা, থিয়েটারের যারা বিশিষ্ট মানুষজন তাদের সাক্ষাৎকার নেওয়া, সেগুলো টাইমস অফ থিয়েটার থেকে আমরা শুরু করেছি। এবং একটা খুবই নতুন ধরনের উদ্যোগ, যে শারদীয়া অডিও। এই শারদীয়ার আগে যেমন গান বেরোতো প্রচুর, পুজো উপলক্ষে নতুন ধরনের গান বেরোতো, পত্রপত্রিকা তো ছিলই বহুকাল ধরে। এটা শারদীয়ার একটা অডিও ভার্সন, যেটাতে নাটকের গান, নাট্য বিষয়ক কথা এবং গল্পের ও নাটকীয় পাঠ, ছোটদের নাটক, কাব্য নাটক, শ্রুতি নাটক, সবটা মিলিয়ে, এবং নাটকের গান, উৎপল দত্তের নাটকের গান, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের গান, রবীন্দ্র নাটকের গান, এই সবটা নিয়ে একটা অডিও সংস্করণ আমরা প্রকাশ করতে চলেছি। সেটার খবর বোধহয় আপনি জানেনও একটু। খবর পেলাম শ্রীমান শুভময়ের কাছে। খুবই আনন্দের খবর এবং খুব নতুনত্ব জিনিস, এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ডিজিটাল যে যুগে আমরা এখন আছি, আর তার মধ্যে যদি খানিকটা বন্দি দশায়ও আছি মাঝে মাঝে, কিছু লোক তো আছেনই, তো এটা খুবই অভিনব উদ্যোগ আমি বলবো। মানে আপনি এটা যেটা বললেন, মানে এক কথা একটা কনফ্লুয়েন্স, মানে অতীত, বর্তমান, ইভেন ভবিষ্যৎ, যারা নাটকে করেন, যারা মানে দেখেন, দর্শক শ্রোতা, আপনি তো অডিও নাটকও বলছেন, ফিজিক্যালও বলছেন, খুবই ভালো। মানে মানে আমাদের একটু যারা বয়স্ক মানুষ, যারা এই পুরোনো দিনের স্মৃতিচারণ করতে ভালোবাসেন, চোখের সামনে দেখতে পাবেন হয়তো পুরোনো দিনের নাটক, মানুষ, তাদের কথাবার্তা, এবং এখনো যারা রয়েছেন পুরোনো দিনের মানে স্টলওয়ার্টার, তাদের এখনো পুরোনো হয় না, মানে নতুন কথা, তাদের স্মৃতিচারণ। এবং এই অডিও ফরম্যাটটা যেহেতু আজকালকার দিনের ছেলে মেয়েদের খুব ফেভারিট, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় মোবাইলে দেখতে পারে। এবং আমি ধরুন বলি আপনাকে, যেটা আজকাল সবাই জানেন, মানে এই ধরুন কেউ বাসে করে যাচ্ছে বা ট্রেনে করে অনেকক্ষণ দীর্ঘক্ষণ হেডফোন লাগিয়ে গান শুনছে, তো সেখানে যদি নাটক শোনা যায়, আর একটা সাংঘাতিক জিনিস, মানে এটা খুবই টাইম, এবং এটা খুব পপুলার হতে পারে, এবং এর মানে অর্থনৈতিক সম্ভাবনা ভালো। মানে এটা আমি ব্যবসায়িক দিক থেকে বলছি, ব্যবসাটা এসেই যায়, সেটা একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল। মানে আপনার এটা নিয়ে কিন্তু মানে আপনি এটাকে মানে কি বলবো, সার্ভাইভ করানো, টিকিয়ে রাখা খুব শক্ত নয়, যদি স্পন্সর পাবেন, মনে হয় পাওয়া যাবে। কারণ এই জিনিসটা আজকালকার দিনের লোকেরা এটা চাইবেন, ঠিক যেমন আগেকার দিনের গান যেমন আমরা ইউটিউবে শুনতে পাচ্ছি, তা সেরকম মানে অনেক গানে আমি শুনি নিয়ে ওইখানেই শুনছি, মানে বহু পুরোনো গান। তো আর এটা নাম দেওয়া হয়েছে কানে কানে, এই শারদীয়া অডিও, এটাও খুব ভালো। এবং এতে আমাদের শারদীয়ার সংখ্যার এটাও একটা খুব মানে নভেল আইডিয়া, মানে যেন পত্রপত্রিকা ছিল বা গান ছিল, হয়েছিল, তো শারদীয়ার পত্রিকা বলুন বা এই অডিও এর মাধ্যমে, তো এই শারদীয়া ব্যাপারটা হলেই বাঙালির মনে একটা অন্যরকম ইমোশন জেগে ওঠে। বাঙালি এই টানটা নিয়ে আমরা বাংলাদেশের বাঙালি এবং বিদেশের বাঙালি, তাদের সঙ্গেও একটা আপনি একটা অ্যানুয়াল ইভেন্টও করতে পারেন, ওরা যেমন করেন 21শে ফেব্রুয়ারি করেন, আমরা রবীন্দ্র জয়ন্তী করি, তেমনি আপনারা একটা ধরুন পুজো উপলক্ষেই করতে পারেন, বা অন্য কোনো উপলক্ষে একটা কিছু একটা স্পেশাল, মানে এই কানে কানের
একটা ইভেন্ট কিছু ঠিক। হলো। এবং এই মেলবন্ধনটা অজস্র পসিবিলিটি আছে, অজস্র। খুবই খুবই ভালো। মানে ভালো মানুষদের সঙ্গে কথা বলতে হবে, ঠিক। আমরা কতটুকু তা বুঝি। সেই টাইমস অফ থিয়েটারের পক্ষ থেকেই তো আপনার সঙ্গে এতক্ষণ গল্প হলো, এবং আপনি যে আমাদের এতটা সময় দিলেন এই ব্যস্ততার মধ্যেও, এর জন্য টাইমস অফ থিয়েটারের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাই। না, আমি খুব কৃতজ্ঞ বোধ করছি, তার কারণ হচ্ছে আমি তো নাটকের কোনো অ্যাক্টিভ কর্মী বা ইভেন কোনো ইনডিরেক্টলিও আমি অ্যাটাচ নই, জাস্ট একজন মানে মুগ্ধ শ্রোতা বা দর্শক বলতে পারেন। তো আপনারা আমার ওপিনিয়ন বা বক্তব্য শোনার জন্য না, আপনি একই সঙ্গে নাট্যপ্রেমী মানুষ একজন। সেটা বলতে পারেন। তো আমি ওই চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে জড়িয়ে রাখা এইসব কালচারাল ব্যাপারের মধ্যে। তো এটা আমার কাছে খুব সম্মানের। আপনারা মানে এসে এতক্ষণ কথা বললেন, আমার খুব ভালো লাগলো, অনেক কিছু শেয়ার করা গেল, শোনা গেল। আমি এই প্রচেষ্টাটাকে সর্বতোভাবে সাধুবাদ জানাই, সাফল্য আসুক। এবং শারদীয়ায় আপনারা প্রায় শুরু করছেন, আপনার আশীর্বাদ তো সব দিক দিয়ে ভালোভাবে চলুক, এটাই ঠিক। অনেক আপনারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমরা। ধন্যবাদ, আমরা শেষ করছি আজকের আলোচনা এখানেই। অনেক ধন্যবাদ। ঠিক।